আমাদের এই পৃথিবীর প্রায় ৭০ ভাগেরও বেশি জায়গা জুড়ে আছে মহাসাগর, এক বিশাল নীল রহস্যের জগৎ। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে এটা ছিল একটা বিরাট ধাঁধা। কিন্তু কিভাবে আমরা এই অজানা বিশ্বকে বোঝা শুরু করলাম? চলুন আজ সেই গল্পটাতেই একটু ডুব দিই। কিভাবে সমুদ্রবিজ্ঞান মানে ওশানোগ্রাফি একটা নিছক রহস্য থেকে ধীরে ধীরে একটা সায়েন্টিফিক মডেলে পরিণত হলো। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্ন, যে জগৎটা চোখের সামনে নেই, পানির নিচে লুকিয়ে আছে, সেই বিশাল সাম্রাজ্যের খবর আমরা পেলাম কিভাবে বুঝলাম যে এটা কাজ করে কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো, এই জ্ঞানটা আজ আমাদের জন্য ঠিক কতটা জরুরি। তো এই গল্পটা শুরু করতে হলে আমাদের একদম সমুদ্রের উপরিতল থেকেই শুরু করতে হবে। অনেক দিন আগে যখন নাবিকরা সমুদ্রে পাড়ি দিতেন, তারা এমন সব অদ্ভুত ধাঁধার মুখোমুখি হতেন যা তাদের যাত্রাকে হয় সহজ করে দিত, না হলে কঠিন। একবার ভাবুন তো, বিশাল সাগরের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে একটা অদৃশ্য নদী, আর সেই নদী জাহাজকে নিজের স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু তখনকার নাবিকরা গালফ স্ট্রিমের মতো স্রোতগুলোকে দেখত। ওরা এর শক্তিটা ঠিকই টের পেত, কিন্তু এর পিছনে যে আসলে বিজ্ঞানটা কি, সেটা তাদের ধারণারও বাইরে ছিল। তবে জ্ঞান অর্জনের রাস্তাটা কিন্তু বেশ লম্বা ছিল। একেবারে অ্যারিস্টটলের সময় থেকে শুরু। তারপর পঞ্চদশ শতকে পর্তুগিজরা যখন আটলান্টিকের বাতাস আর স্রোতের ম্যাপ বানাতে শুরু করল, তখন থেকে ধীরে ধীরে রহস্যের পর্দা সরছিল। কিন্তু আসল যে বড় পরিবর্তনটা এলো সেটা ঘটে 18 শতকে। আর ঠিক এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের কথা তো আমরা সবাই জানি, কিন্তু তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না। তার মধ্যে ছিল এক দারুণ অনুসন্ধিৎসু মন। তিনি শুধু স্রোত দেখেই থেমে যাননি, বরং বিভিন্ন জায়গায় পানির তাপমাত্রা মেপে এর পেছনের কারণটা খোঁজার চেষ্টা করেছেন। আর সত্যি বলতে এই মুহূর্তটাই ছিল সাধারণ পর্যবেক্ষণ থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের জগতে পা রাখার শুরু। তো সমুদ্রের ওপরের অংশের একটা ধারণা তো পাওয়া গেল, কিন্তু আসল রহস্যটা তো লুকিয়েছিল আরও অনেক গভীরে। চলুন আব সেই দিকেই যাওয়া যাক, দেখা যাক গভীর সমুদ্রের সেই অজানা জগৎকে আবিষ্কার করার চ্যালেঞ্জটা কিভাবে নেওয়া হলো। মানে নাবিকদের যা কিছু জ্ঞান তা তো ছিল কেবল পানির ওপর পর্যন্তই, কিন্তু তার নিচে হাজার হাজার মিটার গভীরে কি আছে? সেই ঠান্ডা অন্ধকার জগতে কি কোনো প্রাণীর অস্তিত্ব আছে? সেখানকার মাটি বা পাহাড়ি বা কেমন? সবকিছুই ছিল অজানা। আর এই অজানা জগৎকে জানার জন্যই কিন্তু একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। এইখানে দুটো যুগের মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার। একদিকে ফ্র্যাঙ্কলিনের লক্ষ্যটা ছিল খুব প্র্যাকটিক্যাল, কিভাবে জাহাজ চলাচল নিরাপদ করা যায়। আর অন্যদিকে এইচএমএস চ্যালেঞ্জের অভিযানের লক্ষ্য ছিল একেবারে অন্য। তাদের উদ্দেশ্য ছিল শুধুই জ্ঞান অর্জন করা, গভীর সমুদ্রকে একদম সিস্টেম্যাটিক্যালি মাপা। আর এই চ্যালেঞ্জের অভিযানকেই কিন্তু আধুনিক সমুদ্রবিজ্ঞানের একেবারে গোড়াপত্তন বলা হয়। আচ্ছা, আমরা তো সমুদ্রের স্রোত আর গভীরতা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত বিশাল জলরাশি, এটাকে চালাচ্ছে কোন শক্তি? মানে এর পিছনের ইঞ্জিনটা কি? এখন আমরা সেই সায়েন্টিফিক ব্যাখ্যাটার দিকেই যাব, যা মহাসাগরের এই বিশাল ইঞ্জিনটাকে চালায়। তাহলে কোন সেই শক্তিশালী ফোর্সগুলো যা পুরো পৃথিবীর এই সামুদ্রিক সার্কুলেশনটাকে চালাচ্ছে? এই প্রশ্নটার উত্তর কিন্তু সহজ না। আসলে সমুদ্রের স্রোতগুলো মোটেও এলোমেলোভাবে বয়ে যায় না। এর পিছনে কাজ করছে একদম কিছু বেসিক প্রাকৃতিক শক্তি, যা মিলিয়েই একটা দারুণ গোছানো গ্লোবাল সিস্টেম তৈরি করেছে। এই পুরো জটিল প্রক্রিয়াটাকে কিন্তু আমরা 3টা সহজ ধাপে বুঝতে পারি। প্রথমত, বাতাস। বাতাস যখন সাগরের উপর দিয়ে যায় তখন একটা ধাক্কা দেয়, আর তাতেই স্রোতের শুরু। দ্বিতীয়ত, পৃথিবীর নিজের অক্ষের উপর ঘোরা। এর ফলে একটা জিনিস হয় যাকে বলে কোরিওলিস এফেক্ট। সহজ কথায় এটা উত্তর গোলার্ধের স্রোতকে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের স্রোতকে বাম দিকে বাঁকিয়ে দেয়। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ঘনত্বের পার্থক্য। ঠান্ডা আর নোনা জল কিন্তু গরম জলের চেয়ে ভারী হয়, তাই এটা নিচে ডুবে যায়, আর তাতেই তৈরি হয় গভীর সমুদ্রের স্রোত। এই যে ঘনত্বের কারণে স্রোত তৈরি হচ্ছে, বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় থার্মোহ্যালাইন সার্কুলেশন। থার্মো মানে তাপমাত্রা, আর হ্যালাইন মানে লবণাক্ততা। পুরো ব্যাপারটা একটা বিশাল কনভেয়ার বেল্টের মতো কাজ করে, যা পৃথিবীর সব মহাসাগরকে এক সুতোয় বেঁধে রেখেছে। এটা গরম জলকে মেরুর দিকে নিয়ে যায়, আর ঠান্ডা জলকে নিয়ে আসে বিষুবরেখার দিকে। তো এখন আমরা দেখব যে আজকের দিনের বিজ্ঞান কিভাবে হাতে পাওয়া ডেটা আর থিওরিকে একসাথে মিলিয়ে পুরো মহাসাগরকে একটা সিঙ্গেল ইন্টারকানেক্টেড সিস্টেম হিসাবে দেখতে শিখেছে। এই যে চ্যালেঞ্জার অভিযানের মতো বড় বড় সব এক্সপেডিশন, এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর ডেটা পেয়েছি, কিন্তু সমস্যা হলো ছোট ছোট বিচ্ছিন্ন তথ্য দিয়ে তো আর পুরো ছবিটা বোঝা যায় না।
তাই না? পুরো সিস্টেমটা আসলে একসাথে কিভাবে কাজ করছে সেটা জানতে হলে একটা কমপ্লিট পিকচার দরকার ছিল। আধুনিক ওশ্যানোগ্রাফি মূলত এই 3টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো ডেটা, যা আমাদের বলে কি হচ্ছে। দ্বিতীয়টা হলো থিওরি, যা ফিজিক্সের ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করে যে এটা কেন হচ্ছে। আর 3 নম্বর হলো মডেল। এই মডেলগুলো ডেটা আর থিওরিকে একসাথে করে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আমাদের একটা পূর্বাভাস দেয় যে ভবিষ্যতে কি হতে পারে। কারণটা খুব সহজ। একটা মাত্র জাহাজের পক্ষে তো আর পুরো পৃথিবীর মহাসাগর ঘুরে তথ্য জোগাড় করা সম্ভব না। তাই এখন একটা গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়। স্যাটেলাইটগুলো ওপর থেকে সারাক্ষণ নজর রাখছে, আর সাগরের গভীরে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার রোবোটিক ফ্লোট আর ড্রিফটার, যারা কিনা কন্টিনিউয়াসলি ডেটা পাঠিয়ে যাচ্ছে। আর এই ডেটা, থিওরি আর মডেল, এই 3-এর মেলবন্ধন থেকেই আমরা গ্লোবাল কনভেয়ার বেল্ট এর একটা সম্পূর্ণ ছবি পেয়েছি। এখান থেকেই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি কিভাবে তাপ আর পুষ্টি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আর আমাদের জলবায়ুকে কন্ট্রোল করছে। তবে সমুদ্রবিজ্ঞান আমাদের শুধু এটাই শেখায়নি যে মহাসাগর কিভাবে কাজ করে, এটা আমাদের গ্রহের স্বাস্থ্য নিয়ে একটা বেশ বড়সড় সতর্কবার্তা দিচ্ছে। এতক্ষণ আমরা যা কিছু জানলাম সেটার গুরুত্ব এখন কিন্তু সবচেয়ে বেশি, কারণ এই জ্ঞানটাই আমাদের সাহায্য করছে এটা বুঝতে যে মানুষের কাজকর্মের ফলে সমুদ্রের উপর ঠিক কী ধরনের প্রভাব পড়ছে। ব্যাপারটা হলো, আমরা পরিবেশে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে তার প্রায় 30 থেকে 40% কিন্তু এই মহাসাগর শুষে নেয়। আর এই কার্বন ডাই অক্সাইড যখন পানির সাথে মেশে তখন তৈরি হয় কার্বনিক অ্যাসিড, যা ধীরে ধীরে সমুদ্রের পানিকে আরও বেশি অ্যাসিডিক বা অম্লীয় করে তুলছে। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় ওশেন অ্যাসিডিফিকেশন বা মহাসাগরীয় অম্লীকরণ। এই চারটার দিকে একবার তাকানো যাক। শিল্প বিপ্লবের আগে সমুদ্রের গড় পিএইচ ছিল 8.2, এখন সেটা কমে দাঁড়িয়েছে 8.1। এখন 0.1 কমাটা শুনতে হয়তো খুব বেশি কিছু মনে হচ্ছে না, কিন্তু পিএইচ স্কেলটা লগারিদমিক। তার মানে এই সামান্য পরিবর্তনটাই আসলে প্রায় 30% অম্লতা বেড়ে যাওয়াকে বোঝাচ্ছে। আর যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে 2100 সাল নাগাদ এটা কমে 7.7 পর্যন্ত চলে আসতে পারে। এই যে 30 থেকে 40% কথা বললাম, এই সংখ্যাটা আমাদের মনে করিয়ে দেয় যে মহাসাগর আমাদের বাঁচানোর জন্য কত বড় একটা স্যাক্রিফাইস করছে। এটা ঠিক যে বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে এটা ক্লাইমেট চেঞ্জের গতিকে কিছুটা কমাচ্ছে, কিন্তু এর জন্য তাকে একটা বিশাল মূল্য দিতে হচ্ছে। সেটা হলো নিজেকেই ধীরে ধীরে অ্যাসিডিক করে তোলা। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই পরিবর্তনটা ঘটছে সাংঘাতিক দ্রুত গতিতে। প্রবাল, ঝিনুক বা এমন অনেক সামুদ্রিক প্রাণী আছে যাদের শক্ত খোলস বা কঙ্কাল থাকে। এই বেড়ে যাওয়া অ্যাসিডিটি তাদের জন্য সেই খোলস তৈরি করাটাকেই ভীষণ কঠিন করে তুলছে, ফলে তাদের টিকে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে দেখুন, আমরা শুরু করেছিলাম একটা অজানা সমুদ্রের রহস্য দিয়ে, আর শেষ করছি এমন একটা জ্ঞান দিয়ে যা আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। মহাসাগর তো আমাদের তার ভেতরের রহস্য বোঝার সুযোগ করে দিয়েছে, এবার তার স্বাস্থ্য রক্ষার দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে।